হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আপনারা যারা এইচএসসি ক্যান্ডিডেট আছেন এবং যারা ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকের ক্লাস নিয়ে কথা বলবো। তো তাদের জন্য আজকে ক্লাস টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো ক্লাস হলো কোনো বাক্যের এমন একটি অংশ যেখানে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে। আবার বলতেছি যে ক্লাস হলো কোনো বাক্যের এমন একটি অংশ যেখানে একটিমাত্র সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে এবং যা একটি পূর্ণ বাক্যের অর্থ প্রকাশ করে। তো আমরা ক্লাস নিয়ে বিস্তারিত কথা বলবো তারপরে। তো ক্লাস হচ্ছে, আপনাকে ক্লাস জানতে গেলে ক্লজের প্রকার জানতে হবে। তো ক্লাস হচ্ছে মূলত তিন প্রকার। প্রথমত হচ্ছে প্রিন্সিপাল ক্লাস, তারপরে সাবঅর্ডিনেট ক্লাস এবং সবশেষে আছে কোঅর্ডিনেট ক্লাস। তো তারপরে আমরা যাব প্রিন্সিপাল ক্লাসকে আবার আমরা কিভাবে চিনতে পারি। বাক্যে অবস্থিত যে ক্লজ নিজের অর্থ প্রকাশের জন্য বাক্যের অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ যে ক্লজ বাক্যে অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। যেমন আমি নিচে একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে আই নো হোয়েন হি উইল কাম। এখানে আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তারপরে এ পাশে যেটা আছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তারপরে যাব যে সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সম্পূর্ণ বিপরীতমুখী ক্লজ যে প্রিন্সিপাল ক্লজের। তো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে বাক্যে অবস্থিত যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। যেমন নো হোয়েন হি উইল কাম, এখানে হোয়েন হি উইল কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে যাই, তো সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে আফটার, বিফর, বিকজ, সিন্স, as soon as long as, lest, though, even, if, provided that, till, until, unless, that, so that, in order that, in case, whether, who, whom, when, where, which, how, why, wherever, while, hardly, scarcely, barely দ্বারা যে সকল ক্লজ শুরু হয় তা সাবঅর্ডিনেট ক্লজ। এই যেগুলো বলা হলো এখানে সাবঅর্ডিনেট ক্লজ জানার উপায়, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি সাবঅর্ডিনেট ক্লজ চিনতে চান। তো এখানে আমি উদাহরণ দিয়েছি আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি। এই যে দ্যাট ইউ লেন্ট মি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো তারপরে এবার কথা বলবো কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। অর্থাৎ এখানে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং মাঝখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে বাকি যে ক্লজগুলো থাকবে সবগুলো ক্লজকে যুক্ত করে দিবে, সেটি হচ্ছে মূলত কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজের উদাহরণ দিয়েছি দে সেন্ট মি এ গিফট, এটা প্রিন্সিপাল ক্লজ, অ্যান্ড আই রিসিভড ইট এটাও প্রিন্সিপাল ক্লজ। মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে দুইটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে দিচ্ছে, সুতরাং এটি কোঅর্ডিনেট ক্লজ। তারপরে আমরা জানবো কোঅর্ডিনেট ক্লজ চেনার উপায়। তো কোঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এই ক্লজগুলো সবসময় যুক্ত থাকবে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন কী কী আছে? অ্যান্ড, বাট, অর, ইট, ফর, সো, ইলস, স্টিল, অ্যান্ড নট, অ্যান্ড সো, অ্যাজ ওয়েল অ্যাজ, দেন, সো দেন, therefore, however, whereas, nevertheless, otherwise, both, and, not only but also, either or, neither nor। এগুলো হচ্ছে মূলত প্রিন্সিপাল ক্লজের মাঝে যুক্ত হয়ে এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা কোঅর্ডিনেট ক্লজ গঠিত হয়। তো এখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি জামাল ইজ অনেস্ট বাট হি টেক্স ব্রাইব। এখানে জামাল ইজ অনেস্ট এটা প্রিন্সিপাল ক্লজ, হি টেক্স ব্রাইব এটাও প্রিন্সিপাল ক্লজ, কিন্তু মাঝখানে বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সুতরাং দুটি প্রিন্সিপাল ক্লজকে মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে কোঅর্ডিনেট ক্লজ গঠন করে। তারপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে বাক্যে প্রয়োগ ও ব্যবহারের ধরন অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তিন প্রকার। আমরা এর আগে দেখলাম সাবঅর্ডিনেট ক্লজ মূলত নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করে। তো এই সাবঅর্ডিনেট ক্লজকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আর ভর্তি পরীক্ষা বলেন আর যেগুলো চাকরি পরীক্ষা বলেন, বিশেষত সাবঅর্ডিনেট ক্লজ থেকে বেশিরভাগ প্রশ্ন থাকে এবং এখান থেকে স্পেসিফিকভাবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজকে আইডেন্টিফাই করতে দেয়। তো সাবঅর্ডিনেট ক্লজটি অবশ্যই সকল শিক্ষার্থীর জন্য এবং জব প্রার্থীর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ক্লজ। তো আমরা এটা নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমে চিনব হচ্ছে নাউন ক্লজ। তো যে সকল সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে নাউনের মতো কাজ করে, অর্থাৎ নাউন যে যে জায়গায় বসতে পারে
সাবঅর্ডিনেট ক্লজও সেই জায়গায় বসে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। অর্থাৎ যে সকল ক্লজ নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। এখন নাউন ক্লজ চেনার উপায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হু, হোম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে সাবঅর্ডিনেট ক্লজ পাওয়া যায় তা হচ্ছে নাউন ক্লজ। তো আমরা এটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব এবং এটি চেনার উপায় জানব। তো সেন্টেন্স থেকে নাউন ক্লজ বের করার উপায় হচ্ছে যে আই নো হোয়ার হি লিভস। এখানে আই নো হোয়ার হি লিভস একটা সেন্টেন্স গঠন করা হয়েছে এবং উপরিউক্ত বাক্যে ভার্ব নো এর কাছে যদি হোয়াট দ্বারা আমরা প্রশ্ন করি, তাহলে আমি যদি প্রশ্ন করি যে আই নো হোয়ার হি লিভস, যে আমি যদি প্রশ্ন করি যে আমি কি জানি, আই নো, হোয়াট ডু আই নো, আমি কি জানি, তাহলে এখানে কি পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে হোয়ার হি লিভস, যে সে কোথায় বাস করে সেটা আমি জানি। সুতরাং এখানে নো এর কাছে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে সে কোথায় বাস করে সেটি আমরা জানি, অর্থাৎ এখানে নাউন ক্লজ বের হয়ে যাচ্ছে। সুতরাং এখানে হচ্ছে হোয়ার হি লিভস, এটা হচ্ছে মূলত নাউন ক্লজ। আমরা অন্যভাবে এটি চিনতে পারি যে ভার্বের আগে অথবা পরে যে ক্লজ থাকবে সেটি নিঃসন্দেহে নাউন ক্লজ। এখানে নো এর পরে যেহেতু ক্লজ শুরু হয়েছে হোয়ার হি লিভস, সুতরাং নিঃসন্দেহে আমরা বলতে পারি এটি নাউন ক্লজ। তো এখানে ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজের ব্যবহার করা হয়েছে। যেমন নাউন ক্লজের স্ট্রাকচার আমরা যদি দেখি তাহলে নাউন ক্লজ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমি যেটা বললাম একটু আগেই যে ভার্বের পূর্বে অথবা ভার্বের পরে নাউন ক্লজ বসতে পারবে। এখানে ভার্বের পূর্বে নাউন ক্লজের ব্যবহার করা হয়েছে। যেমন দ্যাট হি ইজ এ গুড ম্যান ইজ নোন টু অল, যে সে যে ভালো মানুষ সেটি আমরা সবাই জানি। তাহলে এখানে দ্যাট হি ইজ এ গুড ম্যান এটাকে যদি আন্ডারলাইন করে দেয় তাহলে নিঃসন্দেহে এটি নাউন ক্লজ, কেননা ইসটা হচ্ছে ভার্ব, এই ভার্বের পূর্বে ক্লজটি ব্যবহার করা হয়েছে, সুতরাং এটি হচ্ছে নাউন ক্লজ। তারপরে হোয়াট হি সেইড ওয়াজ আনক্লিয়ার টু আস। এখানে হোয়াট হি সেইড এটাকে যদি আমরা আন্ডারলাইন করে দেই হোয়াট হি সেইড, তাহলে আমরা যদি বলি এটি কোন ক্লজ, তাহলে নিঃসন্দেহে যেহেতু ওয়াসের পূর্বে এটি ক্লজ শুরু হয়েছে সুতরাং বলতেই পারি হোয়াট হি সেইড এটি হচ্ছে নাউন ক্লজ। তো আইডেন্টিফিকেশন অফ নাউন ক্লজের এখানে আমরা উদাহরণ দিয়েছি বোঝার সুবিধার্থে। যেমন এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন ক্লজেস ইজ এ নাউন ক্লজ। এখানে তিনটি ক্লজ দেওয়া হয়েছে, এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটি মূলত নাউন ক্লজ। তো অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি গ্রিউ ওয়েকার অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যান হোম আই ওয়াজ লুকিং ফর। তারপরে বলা হয়েছে দ্যাট হি কেম আউট ফার্স্ট সারপ্রাইজ আস অল। এখানে আমরা যদি আন্ডারলাইন করি অ্যাজ হি গ্রিউ ওল্ডার এই পর্যন্ত যদি কমা পর্যন্ত আন্ডারলাইন করি তাহলে দেখতে পাচ্ছি এটা প্রোনাউনের পূর্বে ক্লজ শুরু হয়েছে, সুতরাং এটি কিন্তু নাউন ক্লজ না। তারপরে দ্যাট ইজ দ্য ম্যান হোম, এই ম্যানটাকে আমরা যদি দ্যাট ইজ দ্য ম্যান হোম আই ওয়াজ লুকিং ফর, এখানে যদি আমরা কি করি হোম আই ওয়াজ লুকিং ফর এটাকে যদি আন্ডারলাইন করে দিই তাহলে যেহেতু দ্য ম্যানের পরে ক্লাস শুরু হয়েছে তাহলে এটা বুঝতে পারতেছে এটা নাউন ক্লজ না, আমাদের ভার্বের পূর্বে এবং পরে থাকতে হবে নাউন ক্লজ হতে গেলে। তো এখানে দেখি এটা কি আছে দ্যাট হি কেম আউট ফার্স্ট, এই পর্যন্ত যদি আমরা আন্ডারলাইন করে দিই দ্যাট হি কেম আউট ফার্স্ট, তারপরে সারপ্রাইজ আস অল, তাহলে সারপ্রাইজের পূর্বে যেহেতু ক্লাস শুরু হয়েছে তাহলে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে মূলত নাউন ক্লজ। তো ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ক্লজের ব্যবহার, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন ক্লজ, তাহলে এখানে ভার্বের পরে নাউন ক্লজ শুরু হয়েছে। তাহলে এখানে উদাহরণ দিয়েছি জারিফ ডিক্লারেড দ্যাট হি উড ফিনিশ দ্য ওয়ার্ক। এখন জারিফ ডিক্লারেড এটা তো মূলত ভার্ব, দ্যাট হি উড ফিনিশ দ্য ওয়ার্ক এটা আন্ডারলাইন করা থাকলো দ্যাট হি উড ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে যদি বলে এটা কোন ক্লজ তাহলে নিঃসন্দেহে ধরে নিতে হবে ডিক্লারেড হচ্ছে ভার্ব এবং এরপরে যে ক্লজ শুরু হয়েছে সুতরাং এটি নাউন ক্লজ। তো সেমভাবে নিচের উদাহরণটিও আছে আই নো হোয়াট হিজ নেম ইজ, তাহলে হোয়াট হিজ নেম ইজ এটি কোন ক্লজ যদি বলে তাহলে যেহেতু নো এর পরে শুরু হয়েছে আমরা বলতেই পারি এটি নাউন ক্লজ। আইডেন্টিফাই নাউন ক্লজ, নোবডি নোজ হোয়েন হি উইল কাম এটি মূলত কোন ক্লজ। এখন এখানে যদি বলে হোয়েন হি উইল কাম এটি কোন ক্লজ, তাহলে যেহেতু নোস আছে নোসের পরে হোয়েন হি উইল কাম শুরু হয়েছে তাহলে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে নাউন ক্লজ। তারপরে নিম্নলিখিত ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত নাউন ক্লজ বসে, এগুলো আপনাদের একটু জানা থাকতে হবে। যেমন বিলিভ, সাজেস্ট, ডিমান্ড, ডিনার, প্রমিস, অ্যাডমিট, রিমেম্বার, হোপ, এক্সপেক্ট, নো, উইথ, আন্ডারস্ট্যান্ড, কনফেস, ইমাজিন, ডিক্লেয়ার, লার্ন, হিয়ার, থিঙ্ক, এক্সপ্লেইন, ওয়ান্ডার, ডিসকাস, রিগার্ড, ইনকোয়ার। তো আমরা এগুলো একটু আগেই জানলাম যে ভার্বের পূর্বে অথবা পরে নাউন ক্লজ বসে, সুতরাং এগুলো যেহেতু ভার্ব সুতরাং এটা চেনার আরও সহজ উপায় হচ্ছে এগুলো ভার্ব যেহেতু এরপরে যে ক্লজটা বসবে সেটি নিঃসন্দেহে নাউন ক্লজ। যেমন আই ওয়ান্ডার হোয়াই দে উইল কাম, এখানে হোয়াই দে উইল কাম এটি কোন ক্লজ যদি বলি তাহলে এটি নিঃসন্দেহে নাউন ক্লজ যেহেতু এখানে ওয়ান্ডার রয়েছে ভার্ব হিসাবে।
তারপরে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও নাউন ক্লজ বসতে পারে, যেমন আমরা জানি যে প্রিপোজিশন প্লাস নাউন, তো নাউনের জায়গায় নাউন ক্লজও বসতে পারে। এটা আমি কথা বললাম না এটা নিয়ে। পরে আমরা দেখব হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো যে সকল সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে নাউন এবং প্রোনাউনের পরে বসে ওই নাউন এবং প্রোনাউনকে বিশেষায়িত করে তাকে মূলত অ্যাডজেক্টিভ ক্লজ বলে। তো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় বলে অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজও বলা হয়। তো আমরা একটু দেখে নিব। তো অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে নাউন প্রোনাউন হাউ, হুইচ কাইন্ড, হুইচ টাইপ, হোয়াট শর্ট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি মূলত সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এটা আরও চেনার সহজ উপায় হচ্ছে যে একটা নাউন থাকবে এবং নাউনের পরেই ঠিক নাউনের পরেই ক্লজটি শুরু হবে, এমন দ্বারা প্রশ্ন করলে সেটি উত্তর পাওয়া যাবে। তো অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যের চেনার উপায় হচ্ছে সেন্টেন্সে সবসময় নাউন বা প্রোনাউনের ঠিক পরেই অ্যাডজেক্টিভ ক্লজ বসে সেন্টেন্স গঠন করবে। যেমন দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, এখানে দ্য বয় হু কেম হিয়ার থেকে যদি আমরা আন্ডারলাইন করে দিই যে এটি কোন ক্লজ, তাহলে দ্য বয় যেহেতু আছে হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, তাহলে নিঃসন্দেহে পরেরটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ক্লজ। তো সবশেষে আমরা জানবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। অ্যাডভার্বিয়াল ক্লজের সবচেয়ে সহজ একটি ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বাক্যে প্রিন্সিপাল ক্লজের সময়, স্থান, উদ্দেশ্য, ফলাফল, কারণ, প্রণালী, শর্ত, বৈপরীত্য প্রকাশ করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। তো অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার উপায় হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার উপায় হচ্ছে বিফর, সিঞ্চ, এই সমস্ত কনজাংশনগুলো থাকবে, যেমন আফটার, বিফর, সিঞ্চ, till, until, when, while, as, because, since, that, so that, lest, if, whether, in case, unless, on condition, provided that, supposing that, though, although। তো এগুলো থাকলে আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন সেটি মূলত অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমি একটি উদাহরণ দিয়ে এটি বোঝানোর চেষ্টা করেছি যে when he was 4 his mother died। এখন যদি আমরা প্রশ্ন করি যে কখন তার মা মারা গিয়েছিল, his mother died, কখন তার মা মারা গিয়েছিল, when he was 4 এটা মূলত হচ্ছে ক্লজ, এটাকে আন্ডারলাইন করে দিল। এখন বললো যে এটা কোন ক্লজ। এখন আপনি যদি এই ক্লজটাকে প্রশ্ন করেন যে his mother died, আমি প্রশ্ন করলাম কখন তার মা মারা গিয়েছিল, আমি কি বলতে পারি when he was 4, যখন সে ক্লাস 4-এ ছিল, তাই না? তো এখানে আরেকভাবে হচ্ছে না যাবে যে when আছে, এই যে এখানে ওই যে when আছে, তো এগুলো থাকলে নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ক্লজের আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।